আসসালামু আলাইকুম এবিআই বাসী। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। একটু লেট করে শুরু করলাম, 5 মিনিট মতো। এটার কারণ হচ্ছে নেট কাজ করতেছিল না। সিম চেঞ্জ করে একটু নেট এনে তারপরে কাজটা করাচ্ছি। তো আজকে হয়তোবা খেলা চলতেছে। তো তোমরা কি আমার জন্য কেউ অপেক্ষা করতেছিলা? মনে তো হয় না কেউ আমার জন্য বা আমার ক্লাসের জন্য অপেক্ষা করতেছিল। তারপরও যেহেতু আমি তো আর ক্লাস অফ রাখতে পারি না, তোমরা যুক্ত হয়ে যাও, পড়ালেখা শুরু করি। এবং মজাদার গল্প বিলাসী বাকি অংশটা একটু পড়াই তোমাদেরকে, ঠিক আছে? তো আমি আগে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওমা, হুট করেই দেখি তোমরা 30 জন হয়ে গেছো। ভালো কথা, ভেরি ভালো কথা। আহ সাউন্ডও ঠিক আছে, লাইট তো ঠিকই আছে। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকের এই ক্লাসটা শুরু করি। হুমায়রা ওয়েট করতেছিল, তারপর জুই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আর সবাই আছে, এক এক করে সবাই আছে। ঈদের আগে আজকে লাস্ট ক্লাস। আহ স্বরূপ, সঙ্গীতা। বাপরে বাপ, আমার ক্লাসে না সবার নামগুলা খুব সুন্দর। স্বরূপ, সঙ্গীতা, অদ্রিতি, অদিত্রী, খুব সুন্দর সুন্দর কিছু নাম আছে। হ্যাঁ, আসো। তারপর অভিষেক। হ্যাঁ, আসো সবাই আসো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখো, অনেকে প্রশ্ন করতেছিলা নাটকের ক্লাসগুলা দিয়ে দিলাম, ক্লাস কি আর হবে না? তাহার এই পরে মনে ক্লাসগুলা দিয়ে দিলাম, ক্লাস কি হবে না? ব্যাপারটা মোটেও কিন্তু এরকম না, আমি তো সব পড়াবো। এখন আর্কাইভ ক্লাস দিতে সব থেকে বেশি বাধে আমার, আমি চাই না কোথাও আর্কাইভ ক্লাস দিতে। ইভেন এই এই ক্লাসগুলো তোমরা না চাইলে আমি দিতামই না। আর তাহারই পরে মনে এটা তো আসলে আর্কাইভ ক্লাস না, এটা নতুন একটা ক্লাস ছিল, এটাই তোমাদের এখানে সেট করে দেওয়া আছে। এগুলা দিছি হচ্ছে অনেকের ওই যে ধরো ইয়ার ফাইনাল কিংবা অনেকের পরীক্ষা যখন চলবে, এগুলো আসলে অনেক সময় নিয়ে পড়াইতে হয়। যেমন আমি এখনো নাটকের 2টা ক্লাস বাকি আছে আগের ইবিআইতে। তো এগুলো আপাতত তোমাদের প্লেলিস্ট আকারে দিয়ে রাখলাম। এই ক্লাসগুলো হবে তো অনেক পরে, অনেক পরে। ঠিক আছে, এমনও হতে পারে যে এই ক্লাসগুলো দেখার পর তোমার নতুন আর ক্লাস করা লাগবে না, এ কারণে আমি দিয়ে রাখছি। তো এরকম কোনো টেনশন বা এরকম কোনো মানে অভিযোগ রাখো না যে কি করলাম, কোর্সে ভর্তি হইলাম, ইনারা আর্কাইভ দিয়ে দিল। ভাই, আমরাই আর্কাইভ দেই না, বাকি সবাই আর্কাইভ দেয়। ঠিক আছে, তো যাই হোক, এটা দিলাম, তোমরা যতটুকু পারো একটু দেখে রেখো। এখন আহ সবাই আসো এক এক করে। তাহলে আমার আমার ক্লাসের জন্য কেউ অপেক্ষা করতেছিলা বলো? হ্যাঁ, কেউই অপেক্ষা করতেছিল না। দাঁড়াও একটা এভরিওয়ান মারি। এভরিওয়ান, আসো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ঈদের আগে এটাই লাস্ট ক্লাস। আহ আমি পুরাতন ইবিআইতে কালকে ক্লাস নিব, তো কালকের ক্লাসটা তোমরা এই ইবিআইতে পেয়ে যাবা, আর নাটকের ক্লাসটা। আর এই তো, শুরু করি তাহলে। আর আমার মতো যদি কেউ একা হয়ে থাকো, সেটা সামাজিক ভাবে হোক, সেটা আহ আবেগ থেকে হোক, সেটা কি কয় এটারে, তোমার প্রণয়ের দিক থেকে হোক, তবে আমার সাথে ক্লাসগুলো করতে পারো। আমি ভাবছি যে এই 7 দিনের ছুটিতে কন্টেন্ট বানাই তোমাদের জন্য যদি দিতে পারি। এমনও হতে পারে যে কিছু কন্টেন্ট বানাই দিলাম যেগুলা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের পাবলিক না, তোমাদের গ্রুপে আমি দিছি। তো এটা হতে পারে। তো এই যে বিলাসী, আমরা 2 পেজ পর্যন্ত পড়ছিলাম, এই যে এই পর্যন্ত পড়ছিলাম, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত পড়ে আমরা যেটা বুঝতে পারলাম যে হঠাৎ করে, হ্যাঁ আমরা যেটা বুঝতে পারলাম যে হঠাৎ হঠাৎ করে মৃত্যুঞ্জয়, হ্যাঁ মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে যে বা জয় করেন যিনি, মৃত্যুঞ্জয়ের অসুস্থতা, অসুস্থতা, হ্যাঁ মৃত্যুঞ্জয়ের হঠাৎ করে অসুস্থতা, এবং যিনি বিলাস পরায়ণ অর্থাৎ বিলাসী, বিলাসীর অবদান তাকে সুস্থ করে তোলার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? বিলাসীর, বিলাসীর অবদান, হ্যাঁ বিলাসীর অবদান তাকে সুস্থ করে তোলার জন্য, সুস্থ করে তোলার।
ওকে। আচ্ছা, এইবার আসো। আহ এবার আসো, তোমাদের থেকে নোট সাবমিশনের পুরস্কার যে দিতে চাইছিলাম না, আমার কাছে অনেকগুলা নোট আসছে সিলেক্টেড, যেগুলা তোমাদের মডারেটর গুলা চুজ করছে, এবং সেখান থেকে আমি একটা চুজ করব। তো সময় পাচ্ছি না দেখে রেজাল্টটা দিতে পারতেছি না। আর তোমাদের যে ফার্স্ট হয়েছে তার রেজাল্টও আমার কাছে আসছে, সেটাও আমি দিতে পারি নাই। এই যে ঈদের ছুটি টুটির মধ্যে সব কাজ করে দিব এখন। আহ ওকে, এখন বলো তো এতটুকু হয়েছে কিনা। তাই না? আচ্ছা, মাতাল হইয়া বোতল খাইয়া এই উপন্যাসটা লিখছি না, এটা আমি জানি তোমাদের সারা জীবন মনে থাকবে। পড়ানোর আর্টটা এই জায়গায়, যে এমন কিছু নিয়ে আসা, এমন কিছু তথ্য উপাত্ত দেওয়া যার মাধ্যমে তোমাদের সারা জীবন মনে থাকে। মনে আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই বেটা কে ছিল আমরা বলতে পারি না, বাট এই বেটার নাম আমাদের মনে আছে। কেন? কারণ এই জিনিসটা আমরা খুব আগ্রহের সাথে পড়ছিলাম, নামটা শোনার পর ওরে কি নাম এটা, হ্যাঁ, এই নাম দিয়ে কি করতো। এই ধরনের আকর্ষণীয় জিনিস যদি তোমাদের সামনে আমি আনতে পারি, তাহলে তোমাদের পড়া অনেক মনে থাকবে। তো এবার বলো তো, এতটুকু পড়া হয়েছিল না? এখান থেকে আমরা শুরু করবো এখন, হ্যাঁ। ওকে। আচ্ছা, যারা খেলা দেখতে চাও তারা খেলা দেখো, সমস্যা নেই। সবকিছুরই প্রয়োজনীয়তা আছে জীবনে। মানে আমার মতো একদম পাথরের মতো মানুষ হয়ে যাবে, ঠিক আছে, যে আশেপাশে কারোর সাথে মিশে না, চলে না, কিছু করে না, খালি পড়ায়। তো তোমাদের যেটা মন চায় তোমরা সেটা করো, কোনো সমস্যা নেই, আমি কষ্ট পাবো না, আমি বকবো না। আসো, দেখো, তো মেয়েটা, এই মেয়েটাই কিন্তু আমার বিলাস, সরি আমার তো বিলাসী না, মৃত্যুঞ্জয়ের বিলাসী, কি যে বলে বসি। মেয়েটা ঘাড় হেট, হেট মানে কি জানো? হেট মানে হচ্ছে নিচু করিয়া দাঁড়াইয়া রহিল। মানে মেয়েটা তো আসলে চিনতে পারেনি, মেয়েটার জন্য কি, সে অচেনা। সে কি? অচেনা। মৃত্যুঞ্জয়ের দু চারিটি কথায় যাহা কহিল তাহার মর্ম বা সামারি, তাহার মর্ম বা মর্মার্থ এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। শয্যা মানে কি জানো? বিছানা। সে হচ্ছে বিছানাগত, সে বিছানায় পড়ে আছে। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য, মানে জ্ঞানহীন। মানে কি? জ্ঞানহীন। সে জ্ঞান দ্বারা হীন, জ্ঞানহীন, জ্ঞানহীন হচ্ছে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস। জ্ঞানহীন অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, যদিচ মানে যদিও, যদিচ মানে কি, যদিও এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নেই। কিসের ভয় নেই? মৃত্যুর ভয় নাই, মৃত্যুর, হ্যাঁ। তার মানে আমরা এখান থেকে এতটুকু প্যারায় এটা জানতে পারলাম যে এখন মৃত্যুঞ্জয় সুস্থ, এখন মৃত্যুঞ্জয় সুস্থ, পুরাপুরি সুস্থ। আর এখান থেকে একটু পড়ো, এই তোমার মেগা এক্সামের জন্য, যে কয়দিন, 10-15 দিন, ঠিক আছে, এইটা একটু এমসিকিউর জন্য পড়ো। এরপরে কি বলতেছে দেখো, ভয় নাই থাকুক মৃত্যুর, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটা বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছে, সে কত বড় গুরু ভার। কথাটার অর্থ কি? যে বিলাসীর যে দায়িত্বটা, বিলাসীর, হ্যাঁ, বিলাসীর কি, সেই দায়িত্ববোধ, সেই দায়িত্ব বোধের কথা জন্য সেই কথাটা বলছে, যে বনের মধ্যে একাকী একটা মেয়ে এই লোকটাকে বাঁচায় ফেলাইলো, এই মাসের পর মাস সুস্থ করে তুললো। তাহলে এটা কত বড়ই না দায়িত্ব। সে যদি মারা যেত তাহলে কি হইতো? এবার বলতেছে দেখো, দিনের পর দিন রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা। শুশ্রূষা মানেও সেবা করা। কত ধৈর্য, কত রাত জাগা। সে কত বড় সাহসের কাজ, কিন্তু যে বস্তুটি, যেই বস্তুটি বলতে বুঝাইছে হচ্ছে ভালোবাসা, পেয়ার, ভালোবাসা, হ্যাঁ, লাভ। আচ্ছা, অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে। অসাধ্য মানে যা সহজে অর্জন করা যায় না, যা সাধ্যের বাহিরে, সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদি সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। কিছুদিন পরের কাহিনী বলবে একটু পর। তার মানে এতটুক থেকে আমরা যেটা পাই,
সেটা হচ্ছে এই যে বিলাসীর দায়িত্ববোধ। কেন এই দায়িত্ববোধ কিভাবে আসছে? এই যে ভালোবাসা জন্মানোর কারণে, ভালোবাসা জন্মানোর কারণে। সমাজ মে আয়া? এখন যদি এই জায়গায় বিলাসী না হয়ে তোমাদের কল্যাণী হইতো না, তাহলে কল্যাণী কি বলতো জানো? এই ইউ জাস্ট লে ডাউন, প্লিজ ডোন্ট কল মি, মইরা যা তুই, দেখবো না তোরে আমি, হ্যাঁ মাতৃভূমির আজ্ঞা আছে আমার, এইসব ভুংচুং বইলা বিলাস এই যাইতো গা। পরে মৃত্যুঞ্জয় তো একদম আগে মেরে দিত। ঠিক আছে, তো এটা তো আসলে তোমার কল্যাণী না। আবার যদি এই জায়গায় আল্লাদি থাকতো না, আল্লাদি খালি এরকম করতো, ফু, হা, আমাকে কিছু বইলো না প্লিজ, আমি নিরীহ একটা প্রাণী, বোঝা গেছে না, এরকম করতো। কিন্তু এই জায়গায় বিলাসী কি করছে? বিলাসী কিন্তু তাকে বাঁচায় ফেলছে। এবার এবার একটু দেখো, এবার একটু দেখো, এবার আর ঘসেটি বেগম হইলে কি হইতো জানো? হেই, তুই কেডা? মৃত্যুঞ্জয়, এই লর্ড ক্লাইভ ওরে খুন কর, এইসব বইলা যাইতো না। এবার আসো, ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার হাতে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসলো, মানে আগাই দিতে আসলো। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই, একটা কথাও কি কহে নাই, মানে কি সে বলে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? দেখো, এটার কিন্তু কয়েকটা কারণ আছে। সে তো চাইলে রাস্তা পর্যন্ত আগায় দিয়ে আসতো, কিন্তু দিয়ে আসতে চাচ্ছে না। কেন? কারণ এদিকে তো মৃত্যুঞ্জয় একা অবস্থায় আছে, কিভাবে সে একটা রোগীকে ছেড়ে আসবে? দেখো, বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যাতে একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছে। পথ দেখা যায় তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখাইতে পারে না। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। ওই যে তোমাদের এখানে কিছু মিম আছে না, সিগমা মেল, হ্যাঁ, ছাতার মিল, তারপরে আরেকটা কিছু আছে না, আলফা মেল। আমি বুঝি না এসব কোন ছেলেরা দাবি করে ভাই নিজেদের, মানে মেয়েদেরকে যদি একটু অপমান করতে পারে নিজেদেরকে অনেক কুল ভাবে। আমি বুঝি না ভাই, তোমার মাকে যদি আমি অপমান করি তোমার ভালো লাগবে? তোমার রক্ত জমাট বাঁধবে না তোমার মাথার মধ্যে? তাহলে তুমি কিভাবে অন্য একটা মেয়েকে এরকম ডিসরেসপেক্ট করে, এরকম নিজেকে সিগমা, তারপরে বিটা, আলফা, গামা, আর পাই টাই কি সব ল্যামডা ম্যামডা বানায় ফেলো নিজেকে, এসব এসব করবা না, ঠিক আছে? নর্মাল ভাই, পৃথিবীতে বেঁচে থাকতে হলে ছেলেকেও দরকার, মেয়েকেও দরকার। এখন তোমরা কোন প্রজাতির মধ্যে পড়ো এটা আমি জানি না ভাই, তোমাদের জন্য খালি ছেলেরাই বেস্ট, কারো কারোর জন্য খালি মেয়েরাই বেস্ট, এভাবে দেখা যাবে না। পৃথিবীটা শান্ত, ভালোবাসার নজরে দেখতে হবে, ঠিক আছে? এবার দেখো, বলতেছে যে মেয়ে মানুষ না, সে এখন নিজেকে খুব দাবি করতেছে, "উম, আমাকে আগাই দিবা, আমি তো সাহসী, দূর মিয়া তুমি যাও।" এবার কি বলতেছে দেখো, সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত, উৎকণ্ঠিত মানে কি জানো? উৎকণ্ঠিত মানে হচ্ছে চিন্তিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। কারণ এখানে কয়েকটা জিনিস কাজ করতেছে, পড়াটা হয়ে গেলে আমি লাইনগুলোর ব্যাখ্যা দিব। আস্তে আস্তে সে বলিল, একা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? তো সে তো একটু ভাব দিতেছে, মেয়ে বলতেছে তোমার ভয় লাগবে না, আর সে মনে মনে ভাবতেছে আমার তো ভয় সবকিছু একদম, হুম, কিন্তু আমি স্বীকার করব না। ঠিক আছে, দেখো কোনো কিছু স্বীকার করবে না। আচ্ছা, মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না, সুতরাং মনে যাই থাকুক প্রত্যুত্তরে। প্রত্যুত্তর মানে কি জানো? পাল্টা উত্তরে, পাল্টা উত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। যে না, ভয় স্বীকার করে না, তার কিন্তু মনে মনে ফাটতেছে, ভাই বাঁচাও আমাকে প্লিজ, বিলাসী আমাকে ছেড়ে যেও না। কিন্তু বিলাসী তো মৃত্যুঞ্জয়ের কাছে চলে গেছে। এবার দেখো, সে পুনরায় কহিল, বিলাসী কিন্তু বারবার তাকে বুঝাইতেছে যে এখানে যাওয়াটা বিপদ হইতে পারে। পুনরায় কহিল, জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। এইবার সে শেষ। তার মনের ভিতরে তো একদম লাভা বাইর হইতেছে, ভাই রে ভাই, জঙ্গলের পথ মানে কি সাপ থাকতে পারে, একটু দেখে পা ফেলো। ঠিক আছে, এখন গদ্য থেকে ভাবার্থ আসে, আমি সব পড়ানোর পর তোমাদেরকে লিখে লিখে দিব। দেখো, সে পুনর এইবার দেখো, সর্বাঙ্গে, সর্বাঙ্গে মানে কি? সারা শরীরে, সারা, আমি জানি তোমাদের মনোযোগ খেলার দিকে আছে, সমস্যা নেই, অল্প একটু পড়াইতে দাও। সারা শরীরে কাটা দিয়ে উঠিল, ধরো এমনি লাফ মেরে উঠছো, ও মাই গো মা, কি বলে বসলো। আচ্ছা, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য, কিসের জন্য বলতো? এবং সে কেন আলো দেখাইয়া এই বনের পথে পার করে দিতে চাইতেছিল? হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইতো, কিন্তু পীড়িত, পীড়িত মানে কি কষ্টে, হ্যাঁ, মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন ছাড়িল না, সে চাইল না। অর্থাৎ এখানে
এখানে কি বিলাসী চিন্তিত কেন? কারণ সাপের ভয় আছে। কিসের ভয়? সাপের ভয় থাকার কারণে, থাকার কারণে। এইবার দেখো কি হইল। 20-25 বিঘার বাগান। আমি বলছিলাম না মৃত্যুঞ্জয় কি একটা রিচ কিড না? রিচ কিড, ভেরি মাচ রিচ কিড। আমি তো ভেরি পোর। আচ্ছা, 20-25 বিঘা জমি সম্পত্তি আছে, সুতরাং পথটা কম না, বিশাল বড় পথ। এই দারুণ, দারুণ মানে তীব্র, দারুণ মানে কি তীব্র বা ঘন অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে, মানে প্রত্যেকটা পায়ে বোধ করি ভয়ে ভয়ে ফেলিতে হয়। কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময়ই পাইলাম না। ধরো ব্যাপারটা এরকম, তোমার মনে তুমি যদি ভাবো এই বাসায় ভূত আছে, তার মানে ভূত তোমাকে ধরবেই। আর তুমি যদি তোমার মাথায় অন্য টেনশনে থাকো যে হায় হায় রে, আর কয়দিন পর আমার এইচএসসি পরীক্ষা, কেমনে যে চৌধুরী সাহেবের মেয়েকে আমি বিয়ে করব, চৌধুরী সাহেবের কাছে আমি যোগ্য হয়ে উঠবো, এইসব চিন্তা যদি মাথায় থাকে তোমার, তাহলে তো ভূত টুত তোমার ভয় লাগবে না। এবার কি বলতেছে দেখো, কেবল মনে হইতে লাগলো এই মৃতকল্প। মৃতকল্প মানে কি? প্রায় মৃত, প্রায় মৃত রোগী লইয়া থাকা কতটা কঠিন। মৃত্যুঞ্জয় তো কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটা একাকী কি করত? কেমন করিয়াই তাহার সেই রাতটা কাটিত। তার মানে এইখানে, এইখানে সে ভাবতেছে যে মৃত্যুঞ্জয় মারা গেলে বিলাসীর কি হতো। মৃত্যুঞ্জয় মারা গেলে, মারা গেলে কি হতো, হ্যাঁ কি হতো, এইটা সে ভাবতে ভাবতে ভয়টা পার করে সে পার করে দিতেছে। এবার দেখো, হ্যাঁ, আচ্ছা, আস ভাই আস, নাজমুস সাকিব আস। আস চৌধুরী সাহেবের মেয়ে বলে চৌধুরী সাহেবের মেয়ে নাই, আরো কত কত সাহেবের মেয়ে নাই বলে আমরা আজ এরকম। এবার একটু দেখো, এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়লো। অনেকদিন পরের কথা মানে কি? আমি তোমাকে কাহিনীটা সিরিয়ালি বলি। আজকে ধরো আমার বয়স 60। হ্যাঁ আমি জানি, ভাবতে অবাক লাগতেছে। ধরো আজকে আমার বয়স 60, হ্যাঁ আমাদের একটা চৌধুরী সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে দিছে। চিন্তা করো, সে হইলো তোমাদের ম্যাডাম, ঠিক আছে, তারও নাতিপুতি হয়ে গেছে। এখন আমি আমার নাতিপুতিকে বলতেছি, জানিস আমাদের সময় এক ভাই ছিল যার নাম সানি ভাই। সে দেখতে ছিল একটু উঁচা লম্বা তাগড়া, পেটটা ছিল একটু ঝুলন্ত অবস্থায় থাকতো। এরকম ঘটনা আমি বলতেছি, হ্যাঁ। তো এখন এই যে সানি ভাইয়ের ঝুলন্ত পেটের অবস্থা বলতে বলতে অনেকদিন পর, অর্থাৎ আমি ফ্ল্যাশব্যাকেই আছি, কিন্তু এই ঝুলন্ত পেট আস্তে আস্তে কিভাবে পেটটা ভিতরের দিকে ঢুকলো এটা তো অনেকদিন পর হইছে। সেই ঘটনাটা মানে ফ্ল্যাশব্যাকেরই কাহিনী, কিন্তু এই ফ্ল্যাশব্যাক একটু সামনের দিককার। এখন কি বলতেছে, এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়লো, মানে ছোটবেলারই। এইটা কিন্তু আবার মজার কাহিনী, দেখো, হ্যাঁ এইটা একটু মজার কাহিনী। আচ্ছা, এই মজার কাহিনীটা কেমন? এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম, এইটাই কিন্তু ওই দুষ্ট কাহিনীটা। দেখো, উপস্থিত ছিলাম অন্ধকার রাত্রি, বাটিতে অর্থাৎ বাড়িতে, বাড়িতে ছেলেপুলে চাকর বাকর কেউ নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। হাই, আগে পড়ি তারপর, কোনো ইমাজিনেশন নাই, কোনো কল্পনা নাই, আগে পড়বো তারপরে চিন্তা ভাবনা করবা, ঠিক আছে? আমার কিন্তু চেতাবা না। দেখো, আচ্ছা এরপর কি হলো দেখো। হম, তার স্মৃত শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল, প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা। মানে বলতেছে, ও আল্লাহ গো, আমার স্বামীর কি হইল রে, মরে গেছে, হ্যাঁ এইভাবে কাঁদতেছে। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায়, স্বেচ্ছায় মানে কি? স্ব ইচ্ছায়। স্বেচ্ছা শব্দটাকে ভাঙলে পাবো আমরা স যোগ ইচ্ছা। স্ব ইচ্ছায় যখন সহমরণে, সহমরণে মানে, সহমরণ মানে কি? আরেকজনের সাথে একত্রিত মরণ এ যাইতে চাইতেছেন, তখন সরকারের কি, ঠিক আছে। এখন, এখন আমি তোমাকে বলি, আহ এখন এই বুঝো বুঝো বুঝো, কল্পনা কল্পনা, এগুলা দুষ্টু কল্পনা, এগুলা করা যাবে না। আমি তোমাদেরকে বুঝাইতেছি। ধরো, নাউজুবিল্লাহ, এসব কিন্তু ভাবা যাবে না। এখন ধরো ব্যাপারটা, কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে তিনি স্বেচ্ছায়, মানে এক আত্মীয়ের বাড়িতে সে গেছিল। এখন এমনই পানৌতি, সে আত্মীয়ের বাড়িতে ঢুকা মাত্র আত্মীয় মরে গেছে, ডান, গন। এখন আত্মীয়ের স্ত্রী, ওয়াইফ, ভেরি গুড ওয়াইফ, শি ওয়াজ ক্রাইং সো লাউড অ্যান্ড লাউড, ঠিক আছে। আর চিল্লাইতে চিল্লাইতে বলতেছিল, তখন একটা প্রথা ছিল সতীদাহ প্রথা। সতী মানে স্ত্রী, হ্যাঁ, আর দাহ মানে পোড়ানো। মানে একই চিতায় স্ত্রী এবং তার মৃত স্বামীকে যখন পুড়ায় দেওয়া হতো, তারা ভাবতো যে তাদের হয়তো বা স্বর্গযাত্রা হবে বা হ্যান ত্যান।
তো ব্রিটিশ সরকার আসার পর এটা উঠাই দিছিল, যে না, এটা আর করা যাবে না, এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। তো ও লোক দেখানো কান্না দিতেছে যে আমি, আমার স্বামী মইরা গেছে, আয় হায় রে, কি হইলো রে, এরকম মরার টাইমে সে বলতেছে আমিও মইরা যাবো এখন। সরকার কি দেখবে এই অন্ধকারের মধ্যে যদি আমি মরে যাই? সে তো আর দেখবে না। এখন হ্যাঁ, সতীদাহ তুলে নিতে সহায়তা করে হচ্ছে রাজা রামমোহন রায়। হ্যাঁ রে, তুমি আর তোমার আম্মু দেখতেছো আন্টি, আন্টি আমাকে মাফ করেন, হ্যাঁ আমি আসলে এইসব দুষ্টু কথা আসলে বলতে চাই না। এগুলো শরৎচন্দ্র লিখছে আন্টি, এগুলো কি আমি লিখছি বলেন? আমি আসলে বুঝাইতে চাই, ঠিক আছে? এগুলো দুষ্টু কথা শরৎচন্দ্র লিখছে। এবার কি বলতেছে দেখো। আচ্ছা, তখন সরকারের কি, আমি যে আর তিলার্ধ, তিলার্ধ মানে কি জানো? সামান্য সময়। তিল অর্ধ মানে হচ্ছে সামান্য সময়। সময় বাঁচিতে স্বাদ নাই, এগুলো কিন্তু সব নাটক, সব নাটক। এ কি তাহারা বুঝিবেন না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তারা কি পাষাণ? পাষাণ কথাটা আর কোথায় আছে বলতো? মনে আছে? হুম? তোর মেশো ছিল পাষাণ, না তোর ফুপা ছিল পাষাণ, এরকম একটা লাইন আছে না? একটু বলো তো। মাসি পিসি গল্পের লাস্টের কোন নাম্বার প্যারা বলো তো? লাস্ট পেজ, তার আগের পেজ, তার আগের পেজ, তার আগের পেজ, মানে লাস্ট থেকে 4 নাম্বার পেজ, একদম মাঝখানের দিকে আসো, 4 মাসে পড়লি এর পরের লাইনটা একটু দেখো। এবার কি বলতেছে? পাষাণ। পাষাণ মানে কি? কঠোর। কঠোর। আর এই রাত্রে এই গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলে তার সমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানবে কিভাবে? কেউ কি জানবে? কেউ তো জানবে না। এমনই কত কি সব নাটক করতেছে, হ্যাঁ, সব নাটক। কিন্তু আমার তো আর বসিয়া তার কান্না শুনিলে চলবে না, পাড়ায় খবর দিতে হবে, অনেক জিনিস জোগাড় করতে হবে। কিন্তু আহ কিন্তু কি দেখো, খবর দিতে হবে, কিন্তু আমার বাইরে যাওয়ার প্রস্তাব শুনিয়ে তিনি প্রকৃতস্থ, মানে জ্ঞান ফিরল তার, হ্যাঁ, নাটক বাদ দিল। হইয়া বলিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার তো হইছে, স্বামী তো মরছে মরছে, তুমি কেন বাইরে যাও? প্লিজ স্টে উইথ মি। হ্যাঁ, বাইরে গিয়ে আর কি হবে, সারা রাতটা কাটুক না। দেখো কি দুষ্টু কথা। হ্যাঁ, আমার পাশে থাকো না। আচ্ছা বলিলাম, অনেক কাজ আছে, না গেলেই নয়। তিনি বললেন, হোক তুমি বসো। তার মানে দেখো, এখানে কি আমার কোনো দোষ আছে? তবে শরৎচন্দ্র লিখছে। আচ্ছা, মানে পুরাই নাটক। পুরাই কি? পুরাই একটা নাটক। কেন পুরাই নাটক? দেখো, সে প্রায় 25 বছর সংসার করছে, অথচ তার মনে, তার মনে কি, তার মনে কোনো, কোনো ভালোবাসাই ছিল না। ভালোবাসার কি ছিল না? বলো, শক্তি ছিল না। ভালোবাসার শক্তি ছিল না। তিনি হচ্ছে সামাজিক চাপে বা সামাজিক রীতি রক্ষার্থে বিয়েটা করছিল, এবং তার স্বামীর সাথে ভালোবাসার বন্ধন ছিল না। যদি ভালোবাসার বন্ধন থাকতোই, তবে মৃত স্বামীর সাথে 5 মিনিট একা থাকতে সে ভয় পেত না। এই বলো তো, এতটুকু বুঝছো কিনা? যে আমাকে ছেড়ে যেও না, প্লিজ স্টে, প্লিজ ডোন্ট লিভ মি। মৃত্যুঞ্জয়, সরি মৃত্যুঞ্জয় তো না, নেড়া। আচ্ছা, এবার দেখো, তার মানে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা প্যারার পাশে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। বলিলাম, বসলে চলবে না, হ্যাঁ, আপন নেই ব্যাঠেগা। আচ্ছা, একবার খবর দিতেই হবে। বলি, পা বাড়াইবার মাত্রই সে চিৎকার করে উঠিল, ওরে বাপরে, আমি একা থাকতে পারবো না। তাহলে এটা কে বলছে? তার আত্মীয়া বলছে যে আমি একা থাকতে পারবো না। কিভাবে আমি একা থাকবো বলো ন্যাড়া, এই মৃত একটা দেহের সাথে? তাহলে এইবার ন্যাড়া অনুধাবন করতে পারছে কি, কাজে আবার বসে পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম, যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি সহে, সহে মানে সহ্য হয়, যে মৃত্যুটা সহ্য হইছে, তার মৃত দেহটা 5 মিনিটের জন্য সহ্য হবে না, ভয় পাইতেছে। বুক যদি কিছুতে ফাটে, তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে ফাটে। বুঝা গেছে তো? তার মানে তাদের ভিতরে কিন্তু কোনো ভালোবাসা ছিল না। মনে রেখো কিন্তু, এখন মৃত্যুঞ্জয়ের কিছু হয় না, ন্যাড়ার আত্মীয়, মৃত্যুঞ্জয় না, ন্যাড়ার আত্মীয়র বাসায় গেছে। এখানে তো গল্পটা বলতেছে ন্যাড়া,
মৃত্যুঞ্জয় তো চরিত্র, বুঝা গেছে তো? আওলাই ফেলো না কিন্তু। তাহলে এই হইলো কাহিনী। হ্যাঁ, এইবার দেখো, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখাও, দেখানো আমার উদ্দেশ্য নয়। বলতেছে যে আমি তার এই দুঃখটা, কার? এই মহিলার। কার? এই মহিলার। এই মহিলার। এই মহিলার দুঃখটা আমি তুচ্ছ বা ছোট করে দেখাতে চাই না, উদ্দেশ্য না। কিন্তু তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে। অভিপ্রায় মানে কি? আমি প্রকাশ করতে চাই না যে তাহা খাঁটি নয় এ কথা, যে এই কষ্টটা যে খাঁটি না, এ কথাও আমি প্রকাশ করতে চাইতেছি না। কিন্তু একজনের ব্যবহারেই তার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাও নহে, কিন্তু এমন আরো অনেক ঘটনা আমি জানি, যাহা উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানসিক অতিক্রম করতে পারে না। ইহা আর একটি শক্তি। এই শক্তির নাম হচ্ছে ভালোবাসা। এই শক্তির নাম কি? এই শক্তির নাম ভালোবাসা। যেটা ওদের মধ্যে ছিল না, ওই মেয়েদের মধ্যে ছিল না। ওরা সামাজিক চাপে বিয়ে করতো, ভালোবাসার টানে বিয়ে করতো না। হ্যাঁ, স্বামী স্ত্রী 100 বছর একসঙ্গে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। তাহার বলতে কি বুঝাইছে? ওই শক্তির সন্ধান পায় না। শক্তি বলতে কি? শক্তি ইজ ইকুয়াল টু ভালোবাসা। শক্তি ইজ ইকুয়াল টু কি? ভালোবাসা। সতীদাহ প্রথা এখন নাই কেন যদি সনাতন ধর্মের হয়? এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। যে নর্মালি এই কোয়েশ্চেন গুলা করে বা এই জিনিসগুলা বানায় হচ্ছে বিভক্তিকরণ নীতিতে বিশ্বাসী যারা, তারা। ধরো এমন একটা কোয়েশ্চেন করে বসবে যে কোয়েশ্চেনটা দেওয়াটা সাথে সাথে পসিবল হয় না। যেমন এই সতীদাহ প্রথা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কেন এটা সনাতন ধর্মে মানুষ পালন করতো? এটা সনাতন ধর্মের কোনো গ্রন্থে লেখা নাই যে সতী দাহ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রচলিত কথা, যেটা মানুষ বানায়। বলতো আমরা যারা মুসলিম আছি তাদের ভিতরে সুন্নি আর শিয়া, এটা কি আলাদা? মানে কোথাও থেকে মহান আল্লাহ তাআলা কি আমাদের দুইটা খণ্ডে বিভক্ত করে দিতে বলছেন? না। এটা কারা বানায়? এটা তো মানুষেরা বানায়, তাই না? ব্যাপারটা অনেক জায়গায় এই ধরনের নীতি রীতি এগুলো চলমান। এগুলাকে বলা হয় কুসংস্কার। সংস্কার মানে নিয়ম, আর কুসংস্কার মানে খারাপ নিয়ম যেটা মানুষ ফলো করে। আসো, এরপরে কি বলতেছে? কিন্তু সহসা সে শক্তির পরিচয়, মানে সহসা মানে কি? সহসা মানে হঠাৎ। হঠাৎ, হ্যাঁ, হঠাৎ। সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়াই আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারেন না। এই ব্যাপারটা মানে কি বলতেছে? এটা এমন একটা শক্তি, যদি আমি প্রকাশ করি ভালোবাসা, যদি আমি প্রকাশ করি তাহলে সমাজ আমাকে সমাজের আদালতে নিয়ে যাবে। আর যদি আমি প্রকাশ না করি তবে আমার বালিশ চাপা দিয়ে কাঁদা লাগবে। যেমন ধরো এই সানি ভাই। সানি ভাই ধরো এই যে আমাদের শাবানা আন্টিকে এত পছন্দ করতো যে সে চাইতো সে শাবানা আন্টিকেই বিয়ে করবে। কিন্তু আমাদের যে নাজমু চাচ্চু আছে, মানে সানি ভাইয়ের যে বাবা আছে, তো নাজমু চাচ্চু তো একদম বলছে না, কিভাবে? শাবানা আন্টি আমাদের সময়কার নায়িকা, তুমি কিভাবে একে বিয়ে করতে চাও? এভাবে করে তো দুইটা চড় থাপ্পড় লাগাই দিচ্ছে সানি ভাইরে। সানি ভাই তো বালিশ চাপা দিয়ে কাঁদছে। এই ব্যাপারটাই বুঝাইছে এই জায়গায়। এবার দেখো, প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর নেই নেই। কতদিন? 2 মাস। মানে অসুস্থ দেখে আসার পর। কি অসুস্থ? অসুস্থ দেখে দেখে আসার পর, হ্যাঁ, আসার পর প্রায় 2 মাস হয়েছে একই গ্রামে থাকে, খবর নেয় নাই। এই ব্যাপারটা, এই ব্যাপারটা আবার কেমন? হ্যাঁ, এই ব্যাপারটা কেমন দেখো। যাহারা পল্লীগ্রাম দেখে নাই, মানে আমি, যারা আমি আছি, হ্যাঁ, পল্লীগ্রাম দেখে নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন। মানে ধরো এই যে গুলশান বনামের কিছু কিডস আছে না, পশ কিডস, মুখের মধ্যে সুপারি দিয়ে কথা বলে। ওরা তো নর্মালি কথা বলতে পারে না। শুনলাম একটা পোস্ট দেখলাম, ওরা বলে রিক্সাকে রিকি বলে ডাকে, এ রিকি মামা।
মানে রিক্সাওয়ালা মামাও যদি এটা শোনে, রিকি মামা বলে আমারে ডাকতেছে, আমারে রিকি মামা বলে ডাকতেছে, আমি কি কোনো হলিউডের নায়ক হয়ে গেলাম? রিকি বলে ডাকতেছে, যারা আমরা সবসময় রিস্কা বলে ডাকে, এই রিস্কাওয়ালা এদিকে আয়। কেমন দিন দুনিয়াতে সামনে আছে আল্লাহ জানে, ঠিক আছে। বলতেছে এই যে এরম এরম পোলাপাইন যারা জীবনে পল্লীগ্রাম দেখে নাই, জানালাই মুখ বাড়াইয়া দেখিয়াছে, তারা হয়তো সবিস্ময়, সবিস্ময় মানে বিস্ময় সহকারে বলিবেন যে এ কেমন কথা, এটা কোনো কথা যে 2 মাস হইছে খবর নাও নাই? গ্রামে তো সবাই একত্রিত থাকে, হ্যাঁ, সবাই তো একসাথে থাকে। আচ্ছা, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে? অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও 2 মাস তার খবর নেই নাই। তাহাদের অবগতির জন্য, অবগতি মানে কি, তাদের জানানোর জন্য, জানানোর জন্য বলা আবশ্যক, মানে বলা প্রয়োজন যে এ শুধু সম্ভব নয়, এইটাই হয়। হ্যাঁ, একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে। এই যে মনে আছে অনেকটা সেই মাসি পিসির মতো, হ্যাঁ অনেকটা কি মাসি পিসি গল্পের মতো। মাসি পিসি একজনের বিপদে পুরা পাড়া এসে এই কানাই চৌকিদারদের উদম পিটান পিটাইতে আসছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা জনশ্রুতি আছে, জনশ্রুতি কি, জনগণের শ্রুতি মানে কি, শোনা কথা আছে যে বিপদ আসলে গ্রামবাসী উপর হইয়া চলে আসে। কিন্তু তাহা জানি না কোন সত্য যুগের পল্লী গ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলে মনে করতে পারি না। ঠিক আছে, একটু ভালো মতো মনে করতে পারি না। তার মানে এখান থেকে এই যে গ্রামবাসীর একটা ভুল ধারণা, এটা একটু লিখে রাখবা, হ্যাঁ, যে গ্রামবাসী, কোন বাসী, গ্রামবাসী সম্বন্ধে বা সম্পর্কে ভুল ধারণা, ভুল, ভুল ধারণা প্রকাশ পাইল। জনগণ সম্পর্কে একটা, মানে গ্রামবাসী সম্পর্কে একটা ভুল ধারণা আমরা এখানে প্রকাশিত হলো। এখানে আরেকটা জিনিস আছে, দেখো তোমরা এতটুকু আগে বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। বুঝতে পারছো? ওকে, আমি একটু বলি। জেরিনের আম্মু মনে হয় একটা কমেন্ট করছে না, যে আমার কত পেশেন্স, যে এভাবে আমি পড়াচ্ছি। ভাই রে ভাই, এটা পেশেন্সের কারণে না, সাবজেক্টটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে যাওয়াই আমার একটা টার্গেট, বুঝছো? তো আন্টি আপনি আহ নিশ্চিন্তে থাকতে পারেন যে আমি চেষ্টা করব জেরিনের বা জেরিনের মতো যত স্টুডেন্ট আমার আছে ওদের মনে যাতে এই সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা জন্মায়, এছাড়া কিছু না। হ্যাঁ, আমি সামান্য একটা মানুষ। এখন আসো, এই যে এখানে সত্যযুগ বলে একটা কথা আছে, যে সত্য যুগের পল্লী গ্রামে এরকম ভালোবাসা ছিল কিনা, এটা সে বলছে। এখন সত্য যুগ মানে কি, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, হিন্দুদের 4টা যুগ সম্পর্কে আমি তোমাদের একটা আইডিয়া দিই। বোর্ডটা ভাই ভাই প্লিজ, বোর্ড, এই যে বোর্ডটা হেমে গেছে। আচ্ছা, হিন্দুদের 4টা যুগ সম্পর্কে আমি তোমাদের একটা শর্ট আইডিয়া দিই। ধরো, হিন্দুরা বিশ্বাস করে, নর্মালি আমরা কি বিশ্বাস করি, যারা মুসলিম আছি, যারা মুসলিম আছি তারা এটা বিশ্বাস করি না যে আমরা একদম শেষ জামানায় চলে আসছি। হ্যাঁ, এটা তো আমরা বিশ্বাস করি। তো নর্মালি এখানে ধরো আমি তোমাদের এই জিনিসটা একটু বুঝাই দিই। আহ হ্যাঁ, ওকে, আমি তোমাদের এই জিনিসটা একটু বুঝাই দিই। ধরো কোথায় ছিলাম, 4টা যুগ সম্পর্কে। হিন্দুদের 4টা যুগ আছে, মূলত এই পড়াগুলো আমি পড়াইতে চাইছি হচ্ছে তোমাদের যখন পড়াবো তখন, কি বলে, আহ বিদ্রোহী কবিতাটা পড়াবো তখন। এখানে আমি একটু লিখি, এখানে একটু আমি লিখি, সে লেখাগুলো একটু লেখো। হিন্দুদের প্রথম যে যুগটা, সেই যুগের নাম হচ্ছে সত্য যুগ। হ্যাঁ, দ্বিতীয় যে যুগটা, সেটার নাম হচ্ছে ত্রেতা যুগ। তৃতীয় যে যুগটা, সেটার নাম হচ্ছে দ্রাপর যুগ, দ্রাপর যুগ। আর লাস্টের যে যুগটা, সেটাকে বলা হয় কলি যুগ, কালিযুগ যেটাকে বলা হয়। একটু মনে রাখো, নর্মালি একটা আইডিয়া দিই। আহ সত্য যুগে 100% পুণ্য ছিল, কোনো পাপ ছিল না। এখানে কি, এখানে হচ্ছে 100 ভাগই ছিল, 100%ই ছিল হচ্ছে পুণ্য। তখনকার মানুষ কোনো হানাহানি মারামারি কাটাকাটি এরকম ছিল না। যেটা ত্রেতা যুগ, সেই ত্রেতা যুগে 3 ভাগ পুণ্য ছিল, 1 ভাগ পাপ ছিল। হ্যাঁ, তার মানে 3/1। আচ্ছা, যেটা দ্রাপর যুগ, সেই যুগে প্রায় 50% ছিল হচ্ছে পাপ,
এবং 50% ছিল হচ্ছে পুণ্য, মানে দুই দুই। আর এই কলিযুগ যেটা, সেই কলিযুগে পুরা এক ভাগ আছে মাত্র পাপ, সরি, এক ভাগ পুণ্য আর বাকি সব পাপ। তার মানে এখানে আমরা বলতে পারি 25%ই হচ্ছে পুণ্য, বাকি হচ্ছে পাপ। মানে এটা শেষ জামানা। এখন আরো বলতে পারি যে আমরা জানি যে বিষ্ণু দেবতার 10টা অবতার আছে। এই 10টা অবতারের মধ্যে যে লাস্ট অবতার কল্কি, সেই অবতার কিন্তু আবির্ভূত হবে এই কলিযুগে। এটা হচ্ছে হিন্দু রেফারেন্স। তো এগুলো একটু তোমরা মাথায় রেখো, আমি পুরাটা পড়াই দিব। আর আমরা যখন বিদ্রোহী কবিতাটা পড়বো, তখন এই রেফারেন্স গুলো আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার আসো। হ্যাঁ, এবার আসো, শুরু করি। তো বলতেছে যে এটা মনে হয় সত্য যুগের ঘটনা, মানে আদিম যুগের ঘটনা। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুড়ো, এই জ্ঞাতি খুড়ো তোল পাহাড় করিয়া বেড়াইতেছে, গ্যাঞ্জাম 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 লাগাইতেছে। কি গ্যাঞ্জাম? ধরো, হঠাৎ করে কি হইলো, একদিন তোমরা শুনতে পাইছো সানি ভাই সাবানারে বিয়ে করে ফেলাইছে। তখন তো নাজমুল চাচ্চু পুরা চেইত্তা গেছে, চেইত্তা ভাত সারে গেছে, আমার পোলা তো শেষ, আমার পোলারে তো ভাগাই নিয়ে গেছে গা। ঠিক আছে, এরকম একটা ঘটনা। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়ো তোলপাড় করিয়া বেড়াইতেছে। যে গেল গেল, গ্রামটা রসাতলে গেল। মানে গ্রামটা এবার কি হয়েছে, গ্রামটা ভেসে গেল, পানিতে ভেসে গেল। নালতের মিত্তির, মানে এটা কিন্তু বংশের নাম। হ্যাঁ, এটা কিসের নাম? এটা হচ্ছে বংশের নাম। বলিয়া সমাজে তার আর মুখ বাহির করার জো রইল না। জো মানে কি? অবস্থা। অবস্থা রইল না। অকাল কুষ্মাণ্ডটা মানে কি? অপদার্থটা। অপদার্থ। অপদার্থ কাকে বলতেছে? মৃত্যুঞ্জয়কে বলতেছে। মৃত্যুঞ্জয় একটা সাপুরের মেয়েকে নিকা করিয়া ঘরে আনিয়াছে। কি বড় ঘটনা! কারণ মৃত্যুঞ্জয় ছিল হচ্ছে কায়স্থ ফ্যামিলির, উচ্চ বর্গীয় ফ্যামিলির। আর সে কিভাবে একটা শূদ্র মেয়ের সাথে, অর্থাৎ সাপুরের মেয়ের সাথে বিয়ে করতে পারে? বিশাল বড় পাপ হয়ে গেছে। কই টপ সম্প্রদায়, কই বটম সম্প্রদায়। আর শুধু নিকা নয়, নিকা মানে কি? শুধু বিয়ে করেনি, তাও চুলায় যাক, তাহার হাতের ভাত খাইছে। তো বিয়ে করছে, আর কি খাইবো? ভাতই তো খাইবো। দুষ্ট পোলাপাইন, তাহার হাতে ভাত পর্যন্ত খাইছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে, তো বনে গিয়া বাস করলেই তো হয়। যাও, বাইরেই যাও, বনে, বনে যায় ভাত খাও। আচ্ছা, করলা হরিপুরের সমাজ, এটা হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম। পার্শ্ব পার্শ্ববর্তী গ্রাম, হ্যাঁ, পার্শ্ববর্তী গ্রাম। এই কথা শুনিলে ইত্যাদি ইত্যাদি এইরকম গ্যাঞ্জাম লাগাই দিছে। নেট কাজ করে না রে, আমি নিজেই নিজের লাইফ দেখতে পারি না। ফোন আমার 3টা, সিম হইছে একটা। ওয়াইফাই এর উপরে তো আমার ভরসাই নেই। ঠিক আছে। আহ দেখ, কমেন্ট, ওয়েট, ঘুরে কমেন্ট করি। কমেন্ট তো এখানেও পড়া যায় না। পাইছি। ওকে, যুগগুলোর সিরিয়াল বুঝতেছো না? এক, সত্য, দুই, ত্রেতা, তিন, দ্বাপর, চার, কলি। এবার একটু আসো। আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে গ্রাম সহ সে বদনাম হয়েছে। অর্থাৎ এই প্যারায় আমরা বুঝতে পারলাম মৃত্যুঞ্জয় আমার বিলাসীকে বিয়ে করে ফেলছে। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বিবাহ করেছে। খালি বিবাহ না, ভাত খাইছে। এবার দেখো, তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা, এক, এ কি হইল? কলি কি সত্যি উল্টাইতে লাগিল? কলি মানে কিন্তু এই যে কলিযুগ। কলিযুগ উল্টাইতে লাগলো মানে কি? প্রকাশিত হতে লাগলো। প্রকাশিত হতে হতে লাগলো। ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা কেমন? আমরা যেমন মুসলিম ধর্ম যারা অনুসারী, মানে ইসলাম ধর্ম যারা মানে কি বলি, ফলো করি, মানে অনুসরণ করি, তাদের কিছু আহ বিশ্বাস আছে না, যে শেষ জামানায় এই ধরনের জিনিসপাতি গুলা হবে, সেগুলা প্রকাশ করতে শুরু হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করি।
আর ওদের মতটা হচ্ছে যে কলিযুগে এই জাত পাত এগুলা কেউ মেনটেন করবে না, গ্যাঞ্জাম হবে, মারামারি হবে, অবিচার হবে, অন্যায় হবে এগুলা। তাহলে এই যে একটা টপ লেভেলের কেউ বটম লেভেলের কাউকে বিয়ে করছে, এটা কলিযুগের আত্মপ্রকাশ, এটা সবাই বলা বলি শুরু করলো যে আয় হায় রে, এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। এবার দেখো, খুড়া বলিয়া বেড়াইতে লাগিল, এ ঘটিবে, যে এটা ঘটবে কোনটা, এই বিবাহটা ঘটবে, এ অনেক আগেই সে জানতো। তো তুই বেটা যদি যাই না থাকতি তা আগে কইতি, আমরা সবাই মিলে থামাইতে যেতাম। এই কিছু কিছু মানুষ আছে না, কথা হইলে হ্যাঁ রে বেটা আমি তো জানতাম এরকম হবে, হ্যাঁ রে বেটা আমি তো জানতাম সাকিব ভাইয়ার নরা ফাতের বিয়ে হবে, তো তুই আগে কস নাই কেন? তাইলে আমরা বিবাহটা আরো বড় করে আয়োজন করতে পারতাম। দুষ্টু পোলা ভাই। এবার দেখো, অনেক আগে জানি তো তিনি শুধু তামাশা দেখতেছিলেন। আচ্ছা ভালো কথা, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে, নইলে পর নয় প্রতিবেশী নয় আপন ভাইপো, আপন ভাইস্তা, আপন ভাইয়ের ছেলে, ভাই এর ছেলে এই কাজ করতে পারে, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারতো না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখার ক্ষমতা ছিল না? বৈদ্য মানে এখানে কবিরাজ ধরতে পারো, কবিরাজ দেখিবার ক্ষমতা ছিল না তার? দেখাইতে পারতো না? তবে কেন যেন করেন নাই, দেখুন এখন সবাই দেখুন। কিন্তু আর চুপ করিয়া থাকা যায় না, এ যে মিত্তির বংশের নাম ডুবিয়া যায় গ্রামের মুখ যে পড়ে। তার মানে এখানে চাচা এই জিনিসটা মেনে নিতে পারেনি। চাচা কি মেনে নিতে পারেনি? এই জিনিসটা মেনে নিতে পারেনি, বুঝতে পারছো তো? দেখো, কিন্তু তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম, তাহা বলিলে আজও আমার লজ্জায় মনে যায়, কারণ খুব ঘৃণিত একটা কাজ করছি। কি কাজ? খুবই ঘৃণিত কাজ করছে সবাই। কি কাজ একটু পরে দেখো, ঘৃণিত কাজ। খুড়া চলিলেন নালতের মিংতির বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন চলিলাম গ্রামের বদন, বদন মানে মুখ, বদন মানে কি মুখ, বদন। আরেকটা লাইন আছে, মলিন বদন লাজে উত্তরিলা রথি, এরকম একটা লাইন আছে। মলিন, মলিন বদন, মলিন বদন লাজে, লাজে উত্তরিলা, উত্তরিলা রথি। হ্যাঁ, আচ্ছা, এই লাইনটা একটু লাগবে, যারা 26 ব্যাচ আছো তাদের জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। রথি। তোমরা তোমাদের বিভীষণের প্রতি মেঘনা 235 নাম্বার পেজে যাও, আমি জানি না নতুন বইয়ের কত নাম্বার পেজ। আহ একটা লাইন এরকম আছে যে আহ মহামন্ত্রের বলে যথা নম্রশীল ফণী। হ্যাঁ, মানে মেঘনাদ তার চাচাকে বলে যে মহামন্ত্র, মানে মন্ত্র আছে না, মহামন্ত্র বলে, মহামন্ত্র বলে মানে মহামন্ত্রের প্রভাবে। যেমন সাপকে মন্ত্র করলে সাপ হচ্ছে পোষ, মানে এরকম একটা ধারণা আছে না, যে মহামন্ত্র বলে যথা, যেভাবে, নম্র শির, নম্র মানে নিচু, শির মানে মাথা, নিচু শির ফণী, ফণী মানে সাপের এই যে ফণীটা, যে মন্ত্রের বলে সাপ ফণী নিচে নামায় ফেলে না, ওরকম ভাবে একটা অপমানজনক কথা বলে মেঘনাদ তার চাচা বিভীষণকে। তখন এই কথার জবাবে বিভীষণ এই কথাটা বলে, দেখবা 235 নাম্বার পেজ, অর্থাৎ তৃতীয় পেজের উপরের দিককার কয়েকটা লাইন দেখলেই তুমি পাবা যে মলিন বদন লাজে, মলিন মানে কি ফ্যাকাশে, বদন মানে কি মুখে, লাজ মানে লজ্জায়, উত্তরিলা উত্তর দিচ্ছে, রথি মানে বীর। হ্যাঁ, তাই এই যে বদন এখানেও পাইছি আমরা, ওখানেও পাবো আমরা, দগ্ধ না হয় এই জন্য। তার মানে এখন সবাই কই যাইতেছে? এখন সবাই একটা ফাড়াফাড়ি করতে যাইতেছে। কি করতে যাইতেছে? এখন একটা ফাড়াফাড়ি হবে, এখন একটা ফাড়াফাড়ি হবে। ঠিক আছে, এখন আচ্ছা, যেহেতু এখন একটা ফাড়াফাড়ি হইলো, তো এরকম ফাড়াফাড়ি, ঠিক আছে, তার মানে চিন্তা করো বিশাল লেভেলের একটা ফাড়াফাড়ি এখন আমরা দেখতে পাবো। হ্যাঁ, কি হইতেছে দেখো। ধরো এরকম একটা সিনারিও, মানে এখন তো পিড়াপিড়ি হইব, ঠিক আছে, তোমাদের এই সাউন্ডটা শুনে আমি দেখাইতে চাইতেছি যে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা যাইতে চাইতেছি, ধুমধাম মারপিট হবে। দেখো,
ঠিক আছে। এখন দেখো ধুমধাম যেহেতু মারামারি হবে, মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম, সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একাধারে রুটি গড়িতেছে। আহা কি সুন্দর বিলাসী রুটি বানাচ্ছে, কারণ সে মৃত্যুঞ্জয় খাবে। আকস্মাৎ হঠাৎ হঠাৎ লাঠি সোটা হাতে এতগুলি লোক উঠানের পর দেখে সে ভয়ে নীল বর্ণ হয়ে গেল। কোন বর্ণ? নীল বর্ণ। দেখে সে ভয় পাইছে। আচ্ছা, আহ যেহেতু ভয় পাইছে, তাহলে এখন কি হবে দেখো। ভয় পাইছে, খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে, একদম চ্যাগলায়া শুইয়া আছে। চট করিয়া, মানে খুব দ্রুত, চট করিয়া মানে কি দ্রুত, দ্রুত শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করলেন, গালিগালাজ শুরু করে দিচ্ছে। এই তুই জানিস তুই কিসের বাচ্চা? তুই একটা পান্ডার বাচ্চা, তুই একটা সিংহের বাচ্চা, তুই একটা বাঘের বাচ্চা, এইসব বলে গালাগালি শুরু করে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সম্ভাষণ শুরু করিয়ে নেন। বলা বাহুল্য, জগতের কোন খুড়া কোন কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করেনি। মানে কি, ভাইয়ের ছেলের স্ত্রীকে এইভাবে গালিগালাজ করেনি। হ্যাঁ, সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সইতে পারিল না। মানে ধরো, আমরা নর্মালি যে জিনিসটা দেখি না, ধরো আমরা কি দেখি, আমরা হচ্ছে নর্মালি এটা জানি, ধরো একটা নিচু সম্প্রদায়ের কেউ বস্তি বা এই ধরনের অঞ্চলে থাকে, ওরা তো নর্মালি গালিগালাজ করে। তো তুমি ওকে এমন গালি দিছো, তুই একটা সিংহের বাচ্চা, হ্যাঁ, তুই একটা চিতার বাচ্চা, তুই একটা পান্ডার বাচ্চা, তুই একটা ডলফিনের বাচ্চা, এইসব গালি যখন দিছো না, গালি দেওয়ার পর ও লজ্জা পেয়ে গেছে, আয় হায় রে কি বাজে গালি আমারে দিতেছে। হ্যাঁ, এরপরে কি বলতেছে দেখো, চোখ তুলিয়া বলিল, বাবা, আমার বাবুর সাথে নিকা দিয়েছে জানো। কি বলতেছে যে বাবা আমারে, বাবা মানে এই যে চাচা, চাচা, চাচা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, যে বাবা আমাকে বাবুর সাথে। এই যে বাবু, কোন বাবু এটা? তোমরা যে মেসেঞ্জারে ঘর সংসার করো, এটা কি তোমার বাবা মা জানে? এই যে আঙ্কেল আন্টি, ওর মেসেঞ্জারটা চেক করবেন, ও ঘর সংসার করতেছে, দেখবেন আপনারা, ঠিক আছে, ভালো মতো দেখবেন। আচ্ছা, এই যে বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, এই যে বাবু বলতে বোঝায় হচ্ছে সম্ভ্রান্ত লোক। বাবু বলতে কি বোঝায়? বাবু বলতে বোঝায় হচ্ছে সম্ভ্রান্ত লোক। সম্ভ্রান্ত লোক, কলকাতা সম্ভ্রান্ত লোকদের বাবু বলে সম্বোধন করা হইতো। যে বলতেছে আমাকে যে বিয়ে দিয়েছে, আপনি কি জানেন, আপনি কি মনে করছেন আমি এমনি এসে থাকি? না, আমরা তো বিবাহ বন্ধনে আবদ্ধ। আচ্ছা, এবার একটু দেখো ভালো কথা। এবার বলতেছে, খুড়া বলিলেন, হ্যাঁ তবে রে, তোদের বিয়ে হইছে, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া, বীর দর্পে কি হয়েছে, বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়লেন। ঠিক আছে, কিভাবে ঘাড়ে পড়লেন? এই যে এইভাবে, ধর একদম মারামারি হইতেছে, ধুমসে মারামারি হইতেছে। এরপর কি হলো দেখো, বলতেছে, কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত পা দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না, তারাও নিশ্চেষ্ট হইয়া রইল না। মানে কি বুঝছো? মানে হচ্ছে, বলতেছে যে এরপরে সবাই বিলাসীরা অ্যাটাক দিছে, ওই জায়গায় যদি আমি থাকতাম, একটা সিরাসিরি হয়ে যেত। সব দিনে এমন পিড়ান পিড়াইতাম, হ্যাঁ এমন পিড়ান, এই যে মাউন্টেন ডিউটা খাইতাম, মাউন্টেন ডিউ খাইয়া ভয়কে জয় করতাম। এবার কি বলতেছে দেখো, বীর দর্পে মানে কি জানো? বীরের মতো। বীর দর্পে মানে কি? বীরের মতো। বীরের মতো চিৎকার দিয়ে, চিৎকার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেউ ধরল চুল, আহা কি কষ্ট, বিলাসে অনেক কষ্ট পেয়েছি। কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো, যাহাদের সেই সুযোগ ঘটিল না, তারাও নিশ্চেষ্ট হইয়া রইল না। মানে কি জানো? তারাও তারাও কি, তারাও সুযোগ খোঁজা শুরু করলো। সুযোগ খোঁজা খোঁজা শুরু শুরু করলো। বলো বুঝছো কিনা? করলো। ওকে। ওকে,
আরে মৃত্যুঞ্জয় তো, আরে রিজভি, রিজভিরে তো মেলা দিন পরে দেখলাম। রিজভি কি খবর? আচ্ছা, ওরে তো সেই মারছে, মারছে না। এখন মৃত্যুঞ্জয় কি করছে? মৃত্যুঞ্জয় তো অসুস্থ। অনেকের মনে প্রশ্ন, মৃত্যুঞ্জয় হোয়ার, হোয়ার ইজ মৃত্যুঞ্জয়, হোয়ার ইজ ক্রিস্টিয়ানো রোনালদো, হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মৃত্যুঞ্জয়? ওকে, এরকম একটা সিনারিও। এখন বলতেছে, কারণ সংগ্রাম স্থলে আমাদের কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি না। মানে কি? যে যারা মারার সুযোগ পাচ্ছিল না, তারাও কি ওই মার ঢিসুম ঢিসুম করার চেষ্টা করতেছে। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এই নারায়ণের কর্তৃপক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে মহাভারতে তোমরা পাবা। হ্যাঁ, এটা হচ্ছে, তোমরা যারা মহাভারত পড়ছো একটু একটু, মানে মহাভারতই তো, হ্যাঁ, তোমরা আহ কুরুক্ষেত্রের যুদ্ধের নাম তো শুনছো, যে কৌরব কৈরব আর কাদের মধ্যে, পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ লাগে, সেখানে শ্রীকৃষ্ণ ছিল হচ্ছে নিরস্ত্র, এবং নারায়ণের যারা অনুসারীরা ছিল, তাদের আচরণ ছিল একদম, মানে কি বলে এটাকে, খুবই বর্বর, মানে খুব বাজে। এটা নেগেটিভ ভাবে বলতেছে, যে নারায়ণের কর্তৃপক্ষ যেরকম কাপুরুষের মতো অ্যাটাক করছিল, ঠিক ওরকম বর্বর আচরণ যদি আমরা না করি, তাইলে আমাদেরকে নারায়ণের কর্তৃপক্ষের থেকেও কাপুরুষ ভাববে মানুষ। তার মানে লেভেলটা কত নিচে নেমে গেছে। এগুলা প্রত্যেকটা, যেগুলো আমি দাগাই দিচ্ছি, এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা পড়ানো শেষ হলে আমি তোমাদেরকে দিয়ে দিব। খালি এতটুকু মনে রাখো, যে এটা নেতিবাচক অর্থে বুঝাইছে, যে নারায়ণের কর্তৃপক্ষের আচরণ যেমন বর্বর ছিল, তাদেরকে আমরা কাপুরুষ বলি। তা আমরা যদি মারতে না পারি বিলাসীরে, তাহলে মানুষ আমাকে আরো কাপুরুষ মনে করবে। হ্যাঁ, আর একটু পড়াবো, বেশি না, একটু পড়াবো, দেখো বেশি না। দেখো, এখানে একটা অবান্তর বা অপ্রাসঙ্গিক কথা বলিয়া রাখি। শুনিয়াছি নাকি বিলাত, মানে হচ্ছে ইংল্যান্ড প্রভৃতি ম্লেচ্ছ দেশ। এই দেশটা মানে কি জানো? এই দেশ বলতে বুঝাইছে যারা, যারা ধর্মে ধর্মে বিশ্বাস করে না, যারা ধর্মে অবিশ্বাসী, বিশ্বাস করে না। এদের পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে। দেখো, উল্টা ফাপড় মারতেছে, কুসংস্কার না, কিন্তু এটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা। স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাদের গায়ে হাত তুলতে হয় না। মানে যারা ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে থাকে, তারা তো নারী পুরুষের ভেদাভেদটা ওভাবে করে না যেভাবে আমরা করি, উপমহাদেশে যেভাবে করি। তো এটা বলতেছে, এটা বলে কুসংস্কার। তারা এই কুসংস্কার মারে, যে স্ত্রী লোকের হাত গায়ে তো জোর নাই, ওদেরকে মারা যাবে না। আর আমরা বাঙালিরা কি মনে করি, হ্যাঁ আরে ওই স্ত্রী লোক, ওর গায়ে জোর নাই দেখে ওরে মারুম। ও যদি জোর থাকতো তাহলে তো আমার মাই একদম কাহিল বানায় ফেলাইতো। এর লিগে ওর গায়ে জোর নাই, আমি মাইরা নিয়ে আগে। আচ্ছা, আর আমরা বলি যার গায়ে জোর নাই, তাহার গায়ে হাত তুলিতে পারা যায়, সে নর হোক নারী হোক যেই হোক। তার মানে এখানে কিন্তু আমাদের একটা কুসংস্কার, কুসংস্কার কি হলো? প্রকাশিত হলো, প্রকাশিত হলো। আচ্ছা, এবার একটু আসো। মেয়েটি প্রথমে যে একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপরে একেবারেই চুপ করিয়া গেল, একদম সাইলেন্ট। মায়ের খায়া একদম ভংকায় লাইছে ওরে, তো চুপ করে আছে। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া চলিলাম, তখন মিনতি, মিনতি মানে কি, একটা রিকোয়েস্ট করছে, যে আমাকে মেরো না, না এই রিকোয়েস্টটা করে নাই। বলতেছে, বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও প্লিজ, একবার, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। দেখো, দিস ইজ বিলাসী। বুঝতে পারছো? কি ভালো একটা মানুষ। সে এখনো চিন্তা করতেছে যে মৃত্যুঞ্জয় খেতে পারবে কি পারবে না, তার টেনশন এটা। তার টেনশন কিন্তু এটা না যে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, আচ্ছা, দেখো এখন কি হয়েছে। এখন হচ্ছে, মানে এখানে বিলাসীর, বিলাসীর একটা মানবিকতা প্রকাশিত হলো, মানবিকতা। এইবার দেখো, মৃত্যুঞ্জয় রুদ্ধ, রুদ্ধ মানে হচ্ছে বদ্ধ, ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগলো, যে মাথা নিজের কাছে বাড়ি দিতে লাগলো, যে ও তো চাইও কিছু করতে পারতেছে না, অসুস্থ। দ্বারে, দ্বারে মানে দরজায়, পদাঘাত, পদাঘাত শব্দটার কথা মনে আছে? 18 বছর বয়সে লাইনটা আছে। হ্যাঁ, পদাঘাতে চাই, ভাঙতে চাই, পাথর বাঁধা। কি? পদাঘাতে ভাঙতে চায়, ভাঙতে চায় কি? পাথর বাঁধা, পাথর বাঁধা। তাহলে দেখো তো,
299 নাম্বার পেজে, এটা পাও কিনা দ্বিতীয় প্যারায়, দ্বিতীয় প্যারাই তো পাওয়ার কথা। এবং শ্রাব্য, অশ্রাব্য বহুবিধ ভাষায় প্রয়োগ করিতে লাগলো, মানে মৃত্যুঞ্জয় গালি দিতে লাগলো, এই এই ডলফিনের পুত, এই ডলফিনের পুত, আমার বিলাসীকে ছেড়ে দে, এই এই এই, এইভাবে করতে লাগলো। হ্যাঁ, এরপর কি? কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। তিলার্ধ মানে কি? যে সামান্য পরিমাণে, সামান্য পরিমাণে বিচলিত মানে কি? টেনশনে বা চিন্তিত, বা আমাদের মনে এই ব্যাপারটা লাগলো না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে যে ব্যথাহীন ভাবে সহ্য করিয়া টানিয়া চলিলাম। বুঝছো কিনা? আচ্ছা, ভালো কথা, আর একটু পড়ায়, হ্যাঁ আর একটু পড়ায়। দেখো, বলতেছি কি, বলতেছি কি, যে ওকে, চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবরই সঙ্গে ছিলাম। তো তুই সঙ্গে ছিলি, তুই বাঁচাস নাই কেন? নেড়ার বাচ্চা, হ্যাঁ, নেড়া, তোর বেটা, আমি চেতে গেছি, আমাদের থামাও তোমরা। কিন্তু কোথাকার আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। সে মারতে পারেনি, বরঞ্চ কেমন কান্না পাইতে লাগলো। কারণ বিলাসী এখন পর্যন্ত মৃত্যুঞ্জয়ের কথা ভাবতেছে, তো কান্না পাবেই স্বাভাবিক। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাইরে বাই করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিতে পারলাম না। কিন্তু আমার কথা থাক, কথা, তার ভিতরে কি বিবেক জাগ্রত হয়েছে সামান্য পরিমাণে, জাগ্রত। বলতেছি কি, যে মৃত্যুঞ্জয় যে ভালো কাজ করেনি এটা বুঝছি, কিন্তু আমরা যে মৃত্যুঞ্জয়ের সাথে ভালো কাজ করলাম বা বিলাসীর সাথে ভালো কাজ করলাম, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আচ্ছা, এইবার একটু দেখো, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্তই অভাব। উদারতা মানে কি এই ধরনের, মানে পল্লীগ্রামে কি খালি মারামারি হয় না, পল্লীগ্রামে ভ্রাতৃত্বও আছে। বরঞ্চ বড়লোক হইলে আমরা অমন ঔদার্য, মানে কি উদারতা, এখানে একটা কাহিনী বলবে, দেখো, উদারতা প্রকাশ করি, যেটা শুনিলে আপনারা অবাক হইয়া যাবেন। কেমন? দেখো, এই মৃত্যুঞ্জয়টাই যদি তাহার হাতে ভাত না খাইয়া অমন অমার্জনীয় অপরাধ করিত, তা হইলে তো আমাদের এত রাগ হইতো না। তো বিয়া করছে, তুই কি খাবি? তো ভাতই খাবি বেটা, হ্যাঁ, খিদে লাগলে তো ভাতই খাবি, আর কি খাবি? গরিব। তাহলে এখন বলতেছে, কেউ যদি ভাত না খাইতো তাইলে আমরা চেতাম না। কারণ ভাত খাওয়াকে কি বলা হয়? ভাত খাওয়াকে বলা হয় অন্ন পাপ। অন্ন পাপ, যে যারা ছোট জাত আছে বা তোমার জাতের বাইরে যারা আছে তাদের হাতে ভাত খাওয়া যাবে না, এটা অন্ন পাপ, এটার কোনো প্রায়শ্চিত্ত নাই। এবার বলতেছে, আর কায়েতের ছেলে, কায়েত মানে হচ্ছে কায়স্থ, কায়েত মানে কি? কায়স্থ। কায়স্থ পরিবার মানে কি? হ্যাঁ, আমি তোমাকে একটু বলি, কায়স্থ পরিবার মানে কি। দেখো, কায়স্থ পরিবার মানে হচ্ছে, ধরো একটা আহ হিন্দু বাঙালি যারা ছিল না, এদের ভিতরে তিনটা উচ্চ জাত ছিল। একটা হচ্ছে ব্রাহ্মণ, বৈদ্য, আরেকটা ছিল কায়স্থ। মানে উচ্চ বংশীয় সনাতন ফ্যামিলিতে যারা ছিল, এরা এই জাতের কায়স্থ ফ্যামিলি। তো এই পড়া শেষ হয়ে গেলে আরেকটা প্র্যাকটিস শিট যাবে, যেটা হচ্ছে শব্দার্থ রিলেটেড, যেটা বইতে নাই। এই এক্সট্রা ব্যাখ্যা ট্যাখ্যা প্রত্যেক লাইনের, এটা আমি দিয়ে দিব তোমাদেরকে। এখন বলতেছে যে এই ফ্যামিলির একটা ছেলে সাথে সাপুরের মেয়ের নিকা, এ তো হাসিয়া উড়াইবার কথা, কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইছে, ওই যে ভাত খাইছে, হোক না সে 2.5 মাসের রোগী, সমস্যা নাই, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি খাইতো, সন্দেশ খাইতো, পাঁঠার মাংস খাইতো, ভাত খাইয়া অন্ন পাপ, সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। না হইলে পল্লী গায়ের ক্লাসে, এই যে এটাকে বলা হয় নেট পাপ, বুঝছো? এটাকে বলা হয় নেট পাপ। এই লোকে অন্য পাপ করছে, আর আমার ক্লাসটা হইলো নেট পাপে পাপিষ্ট। এই নেটটারে যে আমি কবে ঠিক করতে পারি,
এই যে রিমি লেখছে ভাইয়া, একটা এ বেশি দিলে কি কিছু হয়? হ্যাঁ, একটা এ বেশি দিলে কি আওয়াজটা জোরে কানে লাগে বেটা? ভাইয়া লেখলেই তো হয়। দুষ্টু পোলা ভাই। বলো কোন জায়গায় আটকাইছিলাম? আচ্ছা আমি বলতেছি দেখো। হ্যাঁ, আমি বলতেছি যে ধরো এখানে কি কথাটা আসলো, যে সে মানে এখন একটা সামারি টানার চেষ্টা করতেছে গ্রামবাসী। গ্রামবাসী সামারিটা এইভাবে টানতেছে যে হোক সে অসুস্থ, সমস্যা নেই, ভাত খাইছিস কেন? বলতেছে তুই লুচি খা, সন্দেশ খা, পাঁঠার মাংস খা, কিন্তু তার হাতে রান্না করা ভাত কেন খাইলি? হ্যাঁ। আচ্ছা, গ্রামের মানুষ তো এত নিচ মন মানসিকতার না, কারণ গ্রামের মানুষ সরস্বতীর আশীর্বাদেই তো শিক্ষিত হয়েছে। তারা কি এত নিচ মন মানসিকতা হতে পারে না? কিন্তু যখন কেউ পাপ করে, তাকে পাপের উপযুক্ত শাস্তি গ্রামবাসী দিতে পারে। এই যে এখনই শেষ করব দেখো, এখনই শেষ করব দেখো। বলতেছে কি দেখো, এই তো ইহার কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়, মানে এই লোকে মরছে দেখো। এই যে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় পুত্রবধূ মনের বৈরাগ্যে, মানে মনের শোকে বছর দুই কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন। এই কাশী মানে কি জানো? কাশীবাস কি? কাশীবাস, দেখো আমি তোমাকে বলি, ভারতের উত্তরপ্রদেশে এই কাশী অবস্থিত। কোথায়? এই যে দেখো কাশী, এটা একটা প্লেস, এটা একটা জায়গার নাম। দেখবা তোমাদের প্র্যাকটিস শিটে লেখা আছে। কাশীবাস মানে হচ্ছে যেখানে ভারতের যত পণ্ডিত, যত মানে কি বলে আহ ধর্মীয় ব্যক্তিত্বরা আখড়া জমায়। বুঝা গেছে? কিন্তু এই যে পুত্রবধূ, সে কিন্তু কাশীবাসে যায় নাই, সে কাশীর পাশে গেছে। তার জামাই যখন মরে গেছে, সে কই গেছে? কাশীর পাশে। এটা একটা পতিতালয় স্বরূপ জায়গা। এখন আমার কেউ প্রশ্ন করে না হোয়াট ইজ পতিতালয়। ওই জায়গায় যায় সে বাজে কিছু কাজ করে আসছে, কিন্তু গ্রামবাসী তাকে কিছু বলে নাই। এই ঘটনাটা দেখো, বলতেছে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর দুই কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, নিন্দুকেরা তখন কানাকানি করিতে লাগিল যে আয় হায় রে, এত বড় লোকের স্ত্রী কি অনৈতিক কাজ করে আসছে কাশী থেকে প্রায় 2 বছর। অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাশে, এটার মানে পাশে মানে হচ্ছে পাশে, তাহা বেহাত হয় এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রমের পর বৌঠান মানে ভাবিকে সেখান থেকে ফিরাইয়া আনিয়াছে। সেটা কাশী বটে। দেখো বড় লোকের পুত্রবধূ বাজে কাজ করছে, গ্রামবাসী কিছু বলে নাই। অর্থাৎ এই গরিব মানুষেরা একটা কাজ করছে, প্রেম করে বিয়ে করছে, তাই গ্রামবাসীর একদম মাথা ওলাই গেছে। আচ্ছা, যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে, মানে উদারতায়, উদারতায় গ্রামের বারোয়ারি পূজা বাবদ, মানে এক ধরনের পূজা বাবদ 200 টাকা দান করছে সবাইকে। 5খানা গ্রামের ব্রাহ্মণের সদ্দক্ষিণা, মানে যে সদ্দক্ষিণা বলতে কি বুঝায়, যে তারা যে পূজা পাঠ করছে তাদেরকে একটা গিফট বাবদ টাকা পয়সা দিছে। উত্তর উত্তর ফলাহার খাওয়াইছে। প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস, এটা গিফট, দামি গিফট দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য করিয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্তে, মানে জন্যে, কল্যাণের জন্য কামনা করতে লাগিলেন। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন করা হয় না কেন? মানে বুঝতে পারছো তো? যে দেখো, বড়লোক ফ্যামিলিতে পুত্রবধূ এত বাজে একটা কাজ করে আসছে, তারপরও এই পুত্রবধূকে কেউ কিছু বলতেছে না, কিন্তু বিলাসীর উপরে কি পরিমাণ অত্যাচারটা করা হয়েছে বলো।
আচ্ছা, অনেকের এই প্যারাটা বুঝে নেই, বুঝাইতেছি, সমস্যা নেই। আমি বুঝাই দিতেছি, দেখো। ঘটনাটা হচ্ছে এরকম, এখানে বুঝাই, হ্যাঁ। ঘটনাটা এরকম, এখানে একটা মহাশয় আছে, মানে এলাকার খুব বিখ্যাত একটা ব্যক্তি আছে যে মারা গেছে। বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, বিখ্যাত ব্যক্তি থাকে না। ধরো তোমার নাম, এই যে গ্রামে একটা লোক থাকে না, প্রতি গ্রামে একটা লোক আছে যার নাম দুদু মিয়া। কেন দুদু মিয়া তার নাম? আমার খুব প্রশ্ন করতে ইচ্ছা করে, হোয়াই দুদু মিয়া, হোয়াই নট এনি আদার নেম? তো ধরো এরকম এক বিখ্যাত ব্যক্তি আছে যার নাম হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়। সে মারা গেছে, প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়। তার পুত্রবধূ, এই বিখ্যাত ব্যক্তির এই যে পুত্রবধূ, পুত্রবধূ, সে কি, সে বিধবা যখন হইল, সে যখন বিধবা হইল, সে কোথায় গেল? সে গেল হচ্ছে কাশিতে। সে কোথায় গেল? সে গেছে হচ্ছে কাশী। এই কাশিটা এক প্রকার তীর্থস্থান, তীর্থস্থান, যেখানে, একটু খেয়াল করো, হ্যাঁ, যেখানে হ্যাঁ, 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 ধরো যেখানে সাধু কিছু মানুষ, সাধু কিংবা পুণ্যার্থী যে সকল মানুষ আছে, তারা এই স্থানে যায়। কিন্তু এর পাশে খুব খারাপ একটা আস্তানা বা আখড়া আছে, যেটা হচ্ছে পতিতালয় সমতুল্য। সেই জায়গায় এই বিধবা পুত্রবধূ গেছিল। তো যখন এলাকার মানুষজন খারাপ কথা বলা শুরু করলো, যে আয় হায়, এই ব্যক্তি ওই জায়গায় যায়, তুই কেমনে জানলি ওই জায়গায় যায়, তার মানে তুই ওই জায়গায় যাস। দুই দুষ্ট এক জায়গায় মিলিত হয়েছে, দুষ্টু। এখন দেখো ওই দুষ্টুটা গ্রামে ফিরে আসছে, ধরো ফিরে এসে সবাইকে বলছে, আমি তো জানিস ওদের পুত্রবধূকে ওইখানে দেখলাম। তার মানে কি বাজে একটা অবস্থা। তখন এই ছোট পুত্র, মুখোপাধ্যায়ের ছোট পুত্র কি করলো, তার ভাবিকে আনার জন্য অনেক চেষ্টা করলো এবং নিয়ে আসলো কাশি থেকে ব্যাক করে। নিয়ে আসার পর এখন গ্রামবাসীর মানুষের তো খুব খারাপ কথা চারিদিকে ছড়াই গেল না, তো এদেরকে তো ভুলাইতে হবে এই কথাটা। তো দেখবা অনেক বড় বড় ফ্যামিলি বা বড় লোকের ছেলেরা খুব বাজে বাজে ক্রাইম করে, কিন্তু কিছুদিন পর মানুষ সেগুলো ভুলে যায়। কেমনে ভুলে? এই যে এমনি ভুলে, তারা কি করে, সব গ্রামবাসীকে একটা সদানুষ্ঠান, সদানুষ্ঠান বলতে বোঝায় এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যারা দয়ালু ব্যক্তি আছে না, তারা অর্থ পুরস্কার দেয়, অর্থ গিফট করে, যে এই নেন, আপনি 200 টাকা রাখেন, আপনি 300 টাকা রাখেন। এই কথাগুলা ভুলে যান, মানুষ কিন্তু ভুলে যায়। তো এরা কি করলো, বাইরে থেকে কিছু সৎ ব্রাহ্মণ নিয়ে আসলো, যাদের কাজ, যারা হচ্ছে পুরোহিত। সৎ ব্রাহ্মণ মানে এই জায়গা হচ্ছে পুরোহিত। কিছু পুরোহিত নিয়ে আসলো, পূজা বাবদ, বারোয়ারি পূজা। তাদেরকে খাওয়াইলো, তাদেরকে টাকা দিল, কাশির গ্লাস গিফট করলো। এইভাবে সবাইকে বিদায় দিয়ে দিল। রাস্তায় যাওয়ার টাইমে সবাই বলা শুরু করলো, দেশ ও দশের উন্নতি কামনা করে এটা বললো, যে যারা এরকম বড়লোক মানুষ আছে এলাকার, তারা প্রতি মাসেই তো এরকম সদানুষ্ঠান আয়োজন করতে পারে, তাহলেই না আমাদের উপকার হয়। বলো এবার বুঝছো কিনা? বুঝছো তো? বলো তো বুঝছো কিনা। দেখো, দেখো এবার আমি তো আমার মতো করে বুঝাই দিচ্ছি, একবার লাইন পড়লে হয়ে যাবে। তো আমি এতটুকুই রাখলাম, খেলার দিকে তোমাদের ঝোঁক বেশি, তো খেলার দিকে ঝোঁক থাকুক, আর একটা ক্লাসে সব শেষ করবো আমরা। হ্যাঁ, ডান। বুঝতে হবে, দেখো এরকম মজা করে পড়লে পড়াটা অনেক দিন মাথায় থাকবে। কে কি মনে করলো না করলে এটা মাথা ঘামানো যাবে না। তোমরা যারা বইতে নোট করো, অনেকে অনেক কটূক্তি দেয় যে এইভাবে কে পড়ে, তোমরা তোমাদের কাজ চালায় যাও। বুঝো না, সফলতা যখন আসবে তখন দেখবা ফাটায় আসবে। এখন একটু সাইলেন্ট থাকো, সমস্যা নাই, জবাব ধৈর্য ধৈর্য দিবা মানুষকে। পূজাটা কে করছিল? পূজাটা করছিল এই যে মুখোপাধ্যায় মহাশয়ের যে আরেক পুত্র আছে না, সেই পুত্র ডাক দিয়ে সবাইকে পূজাটা করাইছিল। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, ঈদ মোবারক। আর আমি আর্কাইভ ক্লাসগুলো দিতে থাকবো, কালকে হয়তো বা একটা আর্কাইভ ক্লাস পাবা নাটকের।
তো নাটকটা আমি অনেক মজা করে পড়াইছি, প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে পড়াইছি, তোমরা চাইলে দেখতে পারো। তোমাদের নাটকের ক্লাসটা অনেক পরে হবে। তো এই ছিল ক্লাসটা। ভালো থাকো, সুস্থ থাকো। ঈদ মোবারক। আঙ্কেল আন্টি আপনারা যারা দেখছেন আমাকে অনেক আদর ভালোবাসা দিবেন, এবং যাতে আপনাদের ছেলেপেলেদের একটা সুন্দর গাইডলাইন দিতে পারি। এই তো, আপনারাও আমার নিজের মানুষ, আমিও চেষ্টা করতেছি আপনাদের নিজের হওয়ার। ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।